জি স্যার। ফান্ডামেন্টালস অফ ফাইন্যান্সের এটা মিড টার্ম পরীক্ষার আগে আমাদের এটাই হচ্ছে ফাইনাল এন্ড রিভিউ ক্লাস। আমি আশা করতেছি যে তোমরা মনোযোগ দিবে এবং মনোযোগ দিয়ে সবাই ক্লাসটা একটু ভালোভাবে তোমরা করার চেষ্টা করবে। So we are continuing our last topic, that is ratio analysis. কেমন? আমরা রেশিও অ্যানালাইসিস নিয়ে কথা বলতেছিলাম। সো আমরা সেই জিনিসটা কন্টিনিউ করব। এটা শেষ করে তারপরে আমরা ইনশাআল্লাহ রিভিউতে যাব। সো তোমাদের যদি মনে থাকে তাহলে দেখবা যে আমাদের এই টপিকটাতে, কেমন, ফিনান্সিয়াল স্টেটমেন্ট এন্ড রেশিও অ্যানালাইসিস, এই টপিকটাতে আমরা বিশেষ করে হোয়াট ইজ অ্যানুয়াল রিপোর্ট কাকে বলে, what are the sections and elements given in annual report, আমরা এগুলো নিয়ে লাস্ট ক্লাসে আলোচনা করেছি। এরকম দেখো যে annual reported definitionটা আমরা দেই, then it has two sections, verbal section and data section, আমরা এগুলো নিয়ে কথা বলি। And then 4 types of financial statement. Okay, we have recalled 4 types of financial statement, that means income statement, balance sheet, statement of retained earnings, statement of cash flows. এগুলো নিয়ে আমরা একটু কিঞ্চিত কথাবার্তা বলার পরে what are the elements given, items given in an income statement, সেটা নিয়ে কথা বলি। কথা বলার পরে we have calculated EPS and DPS, earnings per share and dividend per share. earnings per share and dividend per share, এগুলো নিয়ে আমরা কথা বলি এবং তোমরা সাকসেসফুলি ইপিএস এবং ডিপিএস তোমরা ক্যালকুলেট করতে পেরেছিলে আমার যতটা মনে পড়ে, তাই তো? জি স্যার। ভেরি গুড। সো আমরা সেখানে ইপিএস এর ডেফিনিশন দিছিলাম যে আর্নিংস অ্যাভেলেবল টু কমন স্টক হোল্ডার্স ডিভাইডেড বাই নাম্বার অফ কমন স্টক, এন্ড ডিপিএস কমন ডিভিডেন্ড ডিভাইডেড বাই নাম্বার অফ কমন স্টক। কেমন? আমরা এইভাবে ফর্মুলা সিট করে তারপরে আমরা অঙ্কগুলো করছিলাম। এরপরে আমরা চলে আসছিলাম ফিনান্সিয়াল রেশিওতে। সো ফিনান্সিয়াল রেশিওর ক্ষেত্রে আমরা বলেছিলাম ফিনান্সিয়াল রেশিও basically it is the process of comparing one financial item to another financial item. Financial item of a company within other financial item of this company, or one company to another company, or company to industry, one year to another year, or one item of the same year. আমরা এইভাবে এটা ক্যালকুলেট করেছিলাম। We have also discussed what are the uses of ratios, রেশিওর ব্যবহারগুলো কি কি, আমরা সেটা নিয়ে লাস্ট ক্লাসে আলোচনা করেছিলাম। Then 5 major categories of ratios: liquidity ratio, asset management ratio, debt management ratio, profitability ratio and market value ratio. এই পাঁচটা রেশিওকে আমরা ডিফাইন করি। ডিফাইন করার পরে এই রেশিওগুলোর আলোকে প্রত্যেকটা সাব ক্যাটাগরি বেশ কিছু এলিমেন্টস নিয়ে আমরা কথা বলি। সেই ক্ষেত্রে শুরুতে আমরা ক্যালকুলেট করেছিলাম লিকুইডিটি রেশিও। লিকুইডিটি রেশিওর ভিতরে দেখো দেওয়া ছিল কারেন্ট রেশিও, এবং কারেন্ট রেশিও আমরা ক্যালকুলেট করেছিলাম এই ফর্মুলাটা দিয়ে, কারেন্ট রেশিও ইকুয়াল টু কারেন্ট অ্যাসেট ডিভাইডেড বাই কারেন্ট লায়াবিলিটিস। দেন কারেন্ট রেশিও দিয়ে আমরা বলেছিলাম যে ইট ইজ দ্য মেজার্স অফ শর্ট টার্ম সলভেন্সি অফ এ কর্পোরেশন, অর্থাৎ কোম্পানি যদি শর্ট টার্ম দেনা থাকে এটা পরিশোধ করার এবিলিটি তার আছে কি নেই এটা ডিটারমাইন করা হয় এই লিকুইডিটি রেশিওর একটা পার্ট কারেন্ট রেশিও দিয়ে, এবং মোর একুরেটলি কুইক রেশিও আর এক্সিট টেস্ট রেশিও দিয়েও তার শর্ট টার্ম সলভেন্সিটা ডিটারমাইন করা যায়। এবং কুইক রেশিওর ফর্মুলাটা আমরা এইভাবে বলেছিলাম যে কুইক রেশিও ইকুয়াল টু কারেন্ট অ্যাসেটস মাইনাস ইনভেন্টরি ডিভাইডেড বাই কারেন্ট লায়াবিলিটিস, এবং তোমরা এই অঙ্কগুলো করে কমেন্টস করতে পেরেছিলে। এরপরে আমরা অ্যাসেট ম্যানেজমেন্ট রেশিওতে চলে আসি। সেখানে অ্যাসেট ম্যানেজমেন্ট রেশিওর ক্ষেত্রে আমরা একাধিক রেশিও ক্যালকুলেট করি। ফর এক্সাম্পল ইনভেন্টরি টার্নওভার রেশিও, ডেজ সেলস আউটস্ট্যান্ডিং রেশিও which is also called DSO, then fixed asset turnover ratio, total asset turnover ratio। এবং এই ক্ষেত্রে দেখো যে ইনভেন্টরি টার্নওভার রেশিওটা তোমরা ক্যালকুলেট করেছিলে, ইনভেন্টরি টার্নওভার ইকুয়াল টু সেলস ডিভাইডেড বাই ইনভেন্টরিজ, অর্থাৎ ইনভেন্টরির তুলনায় সেলস এর পরিমাণটা কত গুণ বেশি আমরা সেই টার্নওভারটা দেখার চেষ্টা করি। দেন আমরা আরো কিছু রেশিও ক্যালকুলেট করেছিলাম, ফর এক্সাম্পল ডিএসও, ডেজ সেলস আউটস্ট্যান্ডিং, অর্থাৎ কোম্পানির যে অ্যাকাউন্টস রিসিভেবলটা থাকে সেই অ্যাকাউন্টস রিসিভেবলটাকে ক্যাশে কনভার্ট করতে সে কতটুকু সময় নেয়। আমরা বলেছিলাম যে ডিএসওটা যত ছোট হয় কোম্পানির জন্য তত ভালো, অর্থাৎ কুইক ক্যাশ যদি সে কালেক্ট করতে পারে
সেটা কোম্পানির জন্য ভালো। এবং আমরা এই ফর্মুলাটা ব্যবহার করে অ্যাকাউন্টস রিসিভেবলস ডিভাইডেড বাই অ্যাভারেজ সেলস পার ডে উই হ্যাভ ক্যালকুলেটেড ডিএসসি। আমরা দেখেছিলাম যে এই অর্গানাইজেশনটা প্রায় 45 ডেজ, this organization needs 45 days to collect or recollect the accounts receivable, অর্থাৎ বকেয়া ক্রেডিট সেল যেগুলো থাকে সেটা কালেক্ট করার জন্য তার প্রায় 1.5 মাস সময় লাগে। এটা একটা অর্গানাইজেশনের জন্য অবশ্যই তেমন একটা ভালো গুড সাইন না। ওকে, এটার পরে ফিক্সড অ্যাসেট টার্নওভার রেশিও, এটা আমরা লাস্ট ক্লাসে ক্যালকুলেট করিনি, আজকে আমরা ক্যালকুলেট করব, ঠিক আছে? তো আমরা আজকে এখান থেকে শুরু করতেছি ফিক্সড অ্যাসেট টার্নওভার রেশিও। তোমরা জানো যে ফিক্সড অ্যাসেট হচ্ছে এমন এক ধরনের অ্যাসেট হুইচ ডিউরেশন ইজ মোর দেন 1 ইয়ার এন্ড হুইচ ক্যান নট বি কনভার্টেড ইনটু ক্যাশ। এমন এক ধরনের অ্যাসেট যেটা টিকে থাকে 1 বছরের চেয়ে বেশি সময় পর্যন্ত এবং যেটাকে খুব সহজে ক্যাশে কনভার্ট করা যায় না। ফর এক্সাম্পল ল্যান্ড, ফার্নিচার, ফ্যাক্টরিজ, বিল্ডিং, ইকুইপমেন্ট এটসেট্রা। And duration is more than 1 year. Least liquidity. Besides these two fundamental characteristics, it has another 4 characteristics. It is visible, that means you can see it, you can touch it, it is touchable. It takes some it has some weight, it takes some place. এটাকে ধরা যায়, এটাকে ছোঁয়া যায়, স্পর্শ করা যায়, এটা কিছু ওজন আছে, এটা কিছু জায়গা দখল করে থাকে। কেমন? এই অ্যাসেট যেগুলোর মেয়াদ 1 বছরের চাইতে বেশি এবং সহজে টাকায় কনভার্ট করা যায় না, সেগুলিকে আমরা বলে থাকি ফিক্সড অ্যাসেট। তোমরা দেখো যে এখানে এই ডায়াগ্রামের ভিতরে আমি ফিক্সড অ্যাসেটের কয়েকটা এক্সাম্পল দিয়ে রেখেছি। ল্যান্ড, ফার্নিচার, ইকুইপমেন্ট, বিল্ডিংস, ফ্যাক্টরিজ, কম্পিউটার, চেয়ার, টেবিল, এসি, এই জিনিসগুলো। সো আমরা ফিক্সড অ্যাসেট টার্নওভারটা আমরা একটু বের করব, ফিক্সড অ্যাসেট এবং টোটাল অ্যাসেট টার্নওভার। সো শুরুতে দেখো ফিক্সড অ্যাসেট টার্নওভার বের করার ফর্মুলা এটা। তোমরা দ্রুত ফর্মুলাটা লিখে ফেলো। ফিক্সড অ্যাসেট টার্নওভার সেলস ডিভাইডেড বাই ফিক্সড অ্যাসেট। এবং এক্সাম্পলটার ভিতরে তোমরা দেখো ফিক্সড অ্যাসেট এন্ড টোটাল অ্যাসেট টার্নওভার বলা হচ্ছে যে এটা তোমরা ক্যালকুলেট করো if fixed asset is BDT 817 and total asset is BDT 3497 and yearly sales is given as BDT 7036. Our formula for fixed asset turnover is sales divided by fixed assets. So here sales 7036 and fixed asset 817. So তোমরা ক্যালকুলেট করে আমাকে রেজাল্টটা বলো। অঙ্কটা করে আমাকে দেখাও, খাতায় দেখাও। টোটাল অ্যাসেট টার্নওভার রেশিও। কোশ্চেনটা আরেকটু দেখি স্যার। এতক্ষণ কি দেখেছো? ওকে স্যার, পেয়েছি স্যার। দেখো, calculate fixed asset turnover ratio if net fixed asset is BDT 817 and yearly sales is BDT 7036. Our formula fixed asset turnover ratio equal to sales divided by fixed asset. Come on. So সবাই ভিডিও অন করে আমাকে দেখাও, খাতায় দেখাও। একজন দেখাচ্ছে আমাকে, রেদওয়ান দেখাচ্ছে, বাকিরা? Everybody open the video and show me the answer. স্যার সবাই দেখাইতে থাকো, তারপর আমি রেজাল্ট দেখাচ্ছি। দিদার আর একটু ক্লোজ করো, দেখতে পাচ্ছি না। তুমি রেজাল্টটা বলো। সবার ভিডিও অন করো, এভরিবডি ভিডিও অন করো। ভিডিও অন করে আমাকে খাতাটা দেখাও। দ্যাটস গুড, দিদার করতে পারছে। এই তোমার এখানে কি হলো? 8.611 আবার একটা দাগ দেওয়া। এজাজ কি লিখেছো এটা? আর বাকিদের কি অবস্থা? স্যার ভিডিও অন, আমারটা হইছে স্যার, ভিডিও অন করব স্যার, অফ করব? হ্যাঁ হ্যাঁ, ভিডিও অন করে আমাকে দেখাও। আর যারা দেখাইছো তারা আপাতত ডিসপ্লেতে রাখো, সবাই একসাথে। আরাফান দিহান, কি অবস্থা তোমার? কাজী আজহার, তারপরে ক্যাপ্টেন মাহমুদ, শাহনাজ, থ্যাঙ্কস। শাহনাজটা হয়ে গেছে। রেদওয়ান, তোমারটা দেখতে পাচ্ছি না।
নাইস। মাহমুদ, তুমি কি শুনতে পাচ্ছ? আসসালামু আলাইকুম স্যার। আসসালাম। হ্যাঁ, রেজাল্ট বলো। স্যার এই যে করতে পারি নাই স্যার, প্রশ্নটা ছড়ে গেছে তো স্যার। আরাফান দিয়ান, কি অবস্থা তোমার? স্যার হয়েছে স্যার? হ্যাঁ, তোমাদেরটা হয়েছে, থ্যাঙ্কস। কিন্তু এই যে তোমরা বাকি দুইজন দেখাও নাই। সো তোমরা রেজাল্টটা একটু দেখো। আওয়ার রেজাল্ট ইজ 8.61, কেমন? 8.61। নাও হোয়াট ডাজ ইট মিনস? অর্থাৎ কোম্পানি ফিক্সড অ্যাসেটের ভ্যালু যেটা আছে, কেমন, সে সেই সম্পদ ব্যবহার করে তার তুলনায় 8.61, দ্যাট মিনস 9 গুণ বেশি পরিমাণে সে সেলস করতে পেরেছে। মনে রাখবা, টার্নওভারের পরিমাণটা যত বাড়ে কোম্পানির জন্য সেটা তত ভালো, কেমন? তো আমরা ফিক্সড অ্যাসেটটা বের করে ফেললাম। আর তোমার প্রোডাকশন যাই হোক না কেন, মনে রাখবা যে ফিক্সড অ্যাসেটের এই পরিমাণটা তো ওই পার্টিকুলার একটা বছরে মোটামুটি সমানই থাকে। Second ratio, that is called asset turnover ratio. Come on, it is also known as the total asset turnover ratio, like the fixed asset turnover ratio. So this is the formula for calculating fixed asset turnover: sales divided by total assets. Look at the above example. Calculate total assets turnover ratio if total asset is BDT 3497 and yearly sale is 7036. Okay, তাহলে তোমরা এটা ব্যবহার করে এখন দ্রুত অঙ্কটা করে ফেলো, কেমন? তোমরা একটু দেখো যে আমাদের টোটাল অ্যাসেটের পরিমাণটা দেওয়া আছে, এইখানে দেওয়া আছে না? জি স্যার। এবং তোমরা দেখো যে ইয়ারলি সেলস এর পরিমাণটা আমাদের দেওয়া আছে। সো তোমরা এই ফর্মুলাটা অ্যাপ্লাই করে আমাকে দ্রুত রেজাল্টটা বের করে দাও, কেমন? You need only 30 seconds, not more than this. Only 30 seconds. স্যার 2.01। হ্যাঁ, বাকি সবাই করে ফেলো, সবাই করে ফেলো। শুধু মুখে বললে হবে না, আগের মতো দেখাতে হবে, কেমন? এখন না, আমি যখন বলবো একসাথে সবাই। স্যার হয়েছে স্যার? Okay guys, show me the answer script. রেজাল্ট বলো। আচ্ছা, তোমারটা দেখাও। হ্যাঁ, দিদারটা দেখতে পাচ্ছি। কত লিখছো তুমি? স্যার 2.01x স্যার। 2.01 x স্যার। গুড। হ্যাঁ, বাকি চারজন? স্যার হয়েছে আমারটা স্যার? হ্যাঁ, দেখা যাক, আমি সবারটা দেখি। এ তো শুধু ভাগ করা, আর তো কিছু না। না স্যার। দিদা, তোমারটা দেখতেছি না কেন? স্যার অফ হয়ে গেছিল স্যার, আমার মোবাইলে একটু প্রবলেম আছে স্যার। অন করছি স্যার, হয় না এখন? হ্যাঁ, দিদার অন করো, দিদার অন করো, মাহমুদ অন করো। ও প্রবলেম হচ্ছে স্যার। জি স্যার, অন করছি স্যার। এই যে স্যার হ্যাঁ, 2.01 হয়েছে স্যার। আধারটা গেল কোথায়? 2.012 স্যার। জি স্যার। আধারের খাতা কোথায়? একটু দেখেন স্যার। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। সো তোমরা দেখো যে আমার রেজাল্টের সাথে তোমাদের রেজাল্টটা মিলে কিনা, দেখো। ঠিক আছে না? জি স্যার 2.01। ভেরি গুড, 2.01। তাহলে আমরা দেখতেছি যে টোটাল অ্যাসেটের তুলনায় সেলস, কেমন, সেই সেলসের টার্নওভারটা মাত্র কি দ্বিগুণ, ডাবল। অর্থাৎ এটা আরো যদি বেশি হয় তাহলে কোম্পানির জন্য অনেক ভালো হয়। সো ফিক্সড অ্যাসেট টার্নওভার রেশিও এন্ড টোটাল অ্যাসেট টার্নওভার রেশিওটা আমরা ক্যালকুলেট করে ফেলি। মানে স্যার সেল আর আমরা নতুন আরেক ধরনের রেশিওতে আমরা চলে আসি, সেটাকে বলা হচ্ছে ডেট ম্যানেজমেন্ট রেশিও, কেমন? বিজনেসেরটা বুঝি নাই স্যার, একটু কি বোঝো না, একটু স্পষ্ট করে বলো। মানে স্যার, মানে দ্বিগুণ স্যার কি স্যার? অ্যাসেট তো স্যার মানে ব্যবসার সেলের থেকে স্যার অ্যাসেটটা দ্বিগুণ মাত্র। তোমার সেলস হইছে 7036 টাকা, কেমন? আর টোটাল অ্যাসেট ছিল 3497, তাহলে দ্বিগুণ কোনটা, অ্যাসেট না সেলস? স্যার উপরে কোনটা আছে? উপরে কি সেলস আছে না অ্যাসেট আছে? সেলস দ্বিগুণ স্যার।
সেলসটা দ্বিগুণ, অ্যাসেটের তুলনায় সেলস দ্বিগুণ, কেমন? কিন্তু দ্বিগুণ না হয় এটা যদি 3 গুণ 4 গুণ 5 গুণ হইতো তাহলে কোম্পানির জন্য তো আরো ভালো হইতো, যে আমার অ্যাসেট যা আছে সেটার তুলনায় আমি সেলস করতে পারতেছি আরো অনেক বেশি, আমি রেভিনিউ আরো বেশি পরিমাণে জেনারেট করতে পারতেছি, কেমন? তাহলে এই রেশিওটা যত বড় হবে কোম্পানির জন্য সেটা তত ভালো, অর্থাৎ তুমি অ্যাসেটগুলোর কি আরো বেশি ইউটিলাইজেশন করতে পেরেছো। ওয়েল, নাও দিস ইজ দ্য ডেট ম্যানেজমেন্ট রেশিও। তোমরা দেখো যে আমরা লিকুইডিটি রেশিও নামে একটা রেশিও কিন্তু করেছিলাম, কেমন? লিকুইডিটি রেশিও ডিটারমাইন দ্য শর্ট টার্ম সলভেন্সি, but debt management ratio determines the long term, basically long term and total debt of the organization. তো সেই জিনিসটা আমরা একটু দেখার চেষ্টা করি যে এখানে বেশ কয়েকটা রেশিও নিয়ে আমরা কাজ করতে পারি। তার ভিতরে আপাতত আমরা 3টা রেশিও দেখতেছি। ফার্স্ট ওয়ান ডেট রেশিও, কেমন? and time is time interest earn ratio. তো এই যে এক্সাম্পলটা তোমরা একটু দেখো, calculate debt ratio and tie ratio if current liabilities is BDT 1445, current liabilities অর্থাৎ শর্ট টার্ম দেনা যদি হয় 1445 টাকা, লং টার্ম দেনা যদি হয় 500 টাকা, এবং টোটাল অ্যাসেট, কেমন? টোটাল অ্যাসেট যদি দেওয়া থাকে 3497, 3497, ইবিআইটি যদি দেওয়া থাকে 2.6, ইবিআইটি এখানে 2.6 হবে না, এটা হবে 502, কেমন? এখানে একটা লেখা একটু ভুল হয়েছে, তোমরা এটা দেখে নিও, 502। সো একটু দেখে নাও তাহলে যে আমরা এখন কি করব। আমরা এই মুহূর্তে ডেট রেশিও বের করব। ডেট রেশিওর ফর্মুলাটা একটু দেখো তোমরা, টোটাল ডেট ডিভাইডেড বাই টোটাল অ্যাসেট, কেমন? টোটাল ডেট ডিভাইডেড বাই টোটাল অ্যাসেট। সো হিয়ার দেখো যে টোটাল ডেট মিন্স হচ্ছে কারেন্ট ডেট, কারেন্ট লায়াবিলিটিস প্লাস লং টার্ম ডেট। তাহলে তোমরা আগে টোটাল ডেটটা একটু বের করে দেখো তো কত হয়। টোটাল ডেট সমান হচ্ছে কারেন্ট লায়াবিলিটিস প্লাস লং টার্ম ডেট। বুঝে পাইছো অঙ্কের ভিতরে? 1945 স্যার। গুড, তাহলে টোটাল ডেট হচ্ছে 1945, আমাদের ফর্মুলাতে দেওয়া আছে টোটাল ডেট, কেমন? তাহলে টোটাল ডেট বরাবর সেটা বসাও, আর টোটাল অ্যাসেট তো দেওয়া আছে 3497, বসিয়ে দাও, অঙ্ক হয়ে যাবে। আর সূত্রটা একটু লিখতে পারি নাই স্যার, সূত্রটা একটু লিখতে দেন। সূত্র তো দেওয়াই আছে এখানে, স্লাইডে তো সূত্রটা দেওয়া আছে, দেখো। ও জি পাইছি স্যার, পাইছি। তুমি দেখতে পাচ্ছ না? জি স্যার পাইছি স্যার, আমার স্ক্রিন সরে গেছে স্যার, আমার কেন টাস্ক কাজ করতেছে না আজকে। তো আমি তো বিভ্রান্ত হয়ে যাচ্ছি তোমার কথায়। জি স্যার, প্রবলেম স্যার আমার স্যার। আচ্ছা ডোন্ট ওরি, যদি দেখতে না পাও আমাকে বলো, আমি মুখে বলে দিব। হ্যাঁ আচ্ছা স্যার 0.556 এর দেখ স্যার So করছি debt স্যার। ratio equal to total debt divided by total asset, কেমন? So রেজাল্টটা তোমরা একটু বলো আমাকে, বলো। 0.556 স্যার। 0.556। আচ্ছা ভেরি গুড, তোমরা ওইটাকে একটু পার্সেন্টেজে নাও তো, 100 দিয়ে গুণ করলে পার্সেন্টেজ হয়ে যায়। Very good. 55.6% স্যার। হ্যাঁ হ্যাঁ 55.6%, কেমন? 55.6%। তাহলে দেখো যে এই কোম্পানির টোটাল সম্পদ যা আছে, এই সম্পদের ভিতরে 55%, কেমন? 55.6, এত পার্সেন্ট হচ্ছে ধার করা টাকা দিয়ে কিনা। বুঝতে পারছো? তার যদি 100 টাকা সম্পদ থাকে, সেই 100 টাকার সম্পদের ভিতরে 55 টাকা 60 পয়সার সম্পদ হচ্ছে ধার করা টাকা দিয়ে কিনা। এইটার পরিমাণটা যত কমে সেটা কোম্পানির জন্য তত ভালো স্যার। কেমন? জি স্যার। ধার করা টাকা মনে রাখবা যত কম তত ভালো, ঠিক আছে? জি স্যার। এখন দেখো কোম্পানি গোটা সম্পদ যদি বিক্রি করে দেয় তাহলে তার হাতে থাকবে কত? তুমি যদি 100 টাকা থেকে 55 টাকা 60 পয়সা বাদ দাও, হ্যাঁ, তোমার হাতে দেখো মাত্র 44 টাকা 60 পয়সা থাকে, তাই না? 40 মানে পয়সা স্যার। খুবই একটা রিস্কি অবস্থা। ওয়েল, সেকেন্ড রেশিও যেটা ছিল আমাদের ডেট ম্যানেজমেন্ট রেশিও, সেটাকে আমরা বলতেছি টাই,
TIE, টাইম ইন্টারেস্ট আর্ন রেশিও। টাইম ইন্টারেস্ট আর্ন রেশিও, এটা বের করার ফর্মুলা হচ্ছে এইটা। সো তোমরা এখানে একটু EBIT ওইখানে এই যে লেখা আছে 02.6, এটা হবে 500 কেমন? ঠিক আছে তো? এটা কত হবে? 500 স্যার। 500 এটা হবে 502.6। স্যার ফুল স্টপ দিলে স্যার 0.6 হবে স্যার। আচ্ছা একটু দেখো তাহলে আমরা এখানে যেটা লিখতেছি 502.6, ঠিক আছে? 502.6 লেখো। কি আনবে? স্যার স্যার এই যে EBIT এটার মানটা স্যার কত স্যার? 502.6 জি স্যার শেষ। স্যার 9.309 স্যার। 9.309 6.28 হয়েছে স্যার, সমস্যা ওই হয়নি স্যার? এটার কারণে 3 দিছি, প্রবলেম নেই। স্যার আপনার কথা শোনা যাচ্ছে না স্যার। স্যার, আপনার মাইক অফ হয়ে গেছে স্যার। দেখো 502.6 ডিভাইডেড বাই 80 ইকুয়াল টু কি 6.3। x means কি টাইমস, ভাগ করে দেখো। জি স্যার দেখছি স্যার। 6.28 স্যার ওটাকে আমি রাউন্ড করে দিছি, ওটাকে রাউন্ড করে দাও, রাউন্ড করে দাও। Yes, sir. তো এখন দেখো যে টাইমস ইন্টারেস্ট আর্ন রেশিও, এর মানে হচ্ছে তোমাকে ইন্টারেস্ট পে করতে হবে, তাহলে ইন্টারেস্ট পে করার জন্য তো তোমাকে আগে আর্ন করতে হবে। তোমার যদি 1 টাকা সুদ থাকে, সেই 1 টাকা সুদ পরিশোধ করার জন্য তুমি এই মুহূর্তে আর্ন করেছো EBIT, আর্নিংস বিফোর ইন্টারেস্ট এন্ড ট্যাক্স, দ্যাট ইজ 6.3 টাকা, নট ব্যাড। 1 টাকা পরিশোধ করার জন্য তোমার হাতে তোমার আর্নিংসটা আছে 6.3। তো এইটাও যত বেশি হবে কোম্পানির এবিলিটি তত বেড়ে যায়, ঠিক আছে তো? পেরেছো সবাই? জি স্যার। গুড। আবার একটু বলেন স্যার। তোমার যদি 1 টাকা দেনা থাকে, সুদ পরিশোধ করতে হয়, এই সুদটা পরিশোধ করার জন্য তোমাকে ইনকাম করতে হবে না? ইনকাম যদি না করো তাহলে কি হবে? তোমার মূল টাকা থেকে চলে যাবে। 1 টাকা দেনা পরিশোধ করার জন্য, ইন্টারেস্ট পরিশোধ করার জন্য তুমি এই মুহূর্তে আর্ন করছো 6.3 টাকা, কেমন? লাভ হয়েছে স্যার।
তার মানে তোমার অবস্থা কিঞ্চিত ভালো, এটা যত বেশি হবে তোমার জন্য সেটা তত ভালো, কেমন? কারণ তোমাকে তো এখন যদি তুমি 1 টাকা পরিশোধ করে দাও ইন্টারেস্ট, 6 টাকা 30 পয়সা থেকে 1 টাকা ইন্টারেস্ট দিয়ে দিলে তোমার কাছে থাকবে কত? 5 টাকা 30 পয়সা থাকবে। জি স্যার। যদি তুমি আরো বেশি ইনকাম করতে তাহলে দেখো তোমার হাতে আরো বেশি টাকা থাকতো, কেমন? এই জন্য টিআই রেশিও, টিআইই টাইমস ইন্টারেস্ট আর্ন রেশিও যত বেশি হবে একটা কোম্পানির এবিলিটি তত ভালো বোঝা যায়। ওকে, কি বলা হচ্ছে দেখো, টিআইই টাইমস ইন্টারেস্ট আর্ন measures the ability of the firm to meet its annual interest payments. Okay. So another important ratio that is called fixed charge coverage ratio. Fixed charge coverage ratio. So এই ফর্মুলাটা একটু অন্যরকম, তোমরা একটু ফর্মুলাটা আগে লিখে ফেলো, আগে এই ফর্মুলাটা লেখো। একটু টাইম দিন স্যার। হ্যাঁ স্যার তো টাইম দেই, দেখো স্যার টাইম দিছে তোমাকে। জি স্যার, জি স্যার। কমপ্লিট, শুধু ফর্মুলা, অন্য কিছু না। Fixed charge coverage ratio equal to EBIT plus depreciation and amortization plus lease payments divided by interest expense plus lease payment plus loan payment, কেমন? আর এটার ডেফিনিশনে কি বলা হচ্ছে, the fixed charge coverage ratio, in short FCCR, measures a firm's ability to cover its fixed charges such as debt payments, interest expense, equipment lease expense, etc. It shows how well a company's earnings can cover its fixed expenses. লিখেছো? Yes, sir. গুড। তাহলে এখন মনে করো যদি একটা অঙ্ক দিয়ে দেওয়া হয়, ছোট কিছু ডাটা, তোমরা ইনশাআল্লাহ সেটা সলভ করতে পারবে, তাই না? তাহলে জি স্যার। এই মনে করো ইনশাআল্লাহ কিছু চেষ্টা ডাটা করব। এখানে দেওয়া আছে, দেখো এই যে एग्जांपल, calculate fixed charge coverage ratio if depreciation and amortization is BDT 120, lease amount is BDT 40, loan payment is BDT 0, that means the corporation has no loan at this moment, EBIT is 502.6 and interest expense is BDT 80. Okay, so find out fixed charge coverage ratio by applying this formula. ওই ফর্মুলার ভিতরে মানটা বসিয়ে দাও, দেখো অঙ্ক হয়ে যাবে, অটোমেটিক্যালি হয়ে যাবে। কয় ঘন্টা লাগবে? 2 minutes. 2 মিনিট স্যার। 2 মিনিট স্যার। We will check the answer script now. Come on, আমরা একটু অ্যানসার স্ক্রিপ্ট গুলো একটু চেক করে দেখি। তোমরা একটু বলো, রেজাল্টটা বলো আমাকে, সবাই একটু শো করো। 5.52 স্যার। 5.52. 5.52। এই যে এখন তোমরা 11 জন আসছো, যদি সবাই আগে আসতো জিনিসটা আর কত ভালো। এই সবাই ওপেন করে দেখো, একদম আমি না বলার মতো নাও না। জি স্যার। সবাই ভিডিও ওপেন করো এবং অ্যানসার স্ক্রিপ্টটা দেখাও। এই যে দুইজন এখনো দেখাচ্ছে না, ফাহিম আর পুলক, তোমরা কি আসো? জি স্যার। হ্যাঁ হ্যাঁ, খাতাটা দেখো, এই যে ওরা ধরে রাখছে, এরকম ধরে রাখো। দিয়ান, তোমারটা একবারও দেখতেছি না কেন? দিয়ানের খাতা কোথায়? স্যার আমার নেট অন করলে স্যার সব অফ হয়ে যায় স্যার। এটা কোনো কথা হলো? কি অন করে রাখছো এখন? স্যার দিয়ান সব সময় এই কথা বলে স্যার।
তুমি কি অবস্থায় আছো আমাকে একটু দেখাও তো। আরে এবারে তুমি তোমরা নামো, তোমাদের থাকলে থ্যাঙ্কস, তুমি তোমরা নামো। কইতে কথা। এই সবাই দিহানের ভিডিওর দিকে তাকাও, কি অবস্থায় আছে আমরা একটু দেখি। জি জি স্যার, স্যার জি স্যার। এর কই স্যার কোথায় গেল? স্যারও গেছে গা স্যার, এই স্যার ফালতু লোক স্যার, স্যারও গেছে গা না না আছে আছে। স্যার। আমি আর কত এই বন্ধ করেছেন, জীবনে যাই নাই স্যার, ও গেছে গা। স্যার দিহান ওকে কই স্যার ওকে, স্পেশাল থ্যাঙ্কস, তোমরা সবাই দেখাইছো, থ্যাংক ইউ ভেরি মাচ। স্যার এর একটা বিচার চাই স্যার আমি। Welcome, sir. Most ভালো, welcome. দ্যাটস গুড, দ্যাটস গুড। ওকে, সো দেখো রেজাল্টটা হচ্ছে কি জাস্ট 5.5, ওকে রাউন্ড করে দিলে। সো সিম্পল, জি সো স্যার সিম্পল। দেখো ফিক্সড চার্জ কভারেজ রেশিও, অর্থাৎ কোম্পানি যদি কোনো লিজ অ্যামাউন্ট নেয়, আদার লোন থাকে অথবা অ্যামortization থাকে, ফিক্সড অ্যাসেটের উপরে ডিপ্রিসিয়েশন থাকে, এই জিনিসগুলো কভার করার জন্য কেমন তার হাতে 5.5 গুণ বেশি পরিমাণে টাকা আছে। সো নট ব্যাড, এটাও যত বাড়বে কোম্পানির জন্য সেটা তত ভালো। ওকে ওয়েল, তো এবার আমাদের আরেকটা রেশিও দেখো, সেটা হচ্ছে প্রফিটাবিলিটি রেশিও। কেমন প্রফিটাবিলিটি রেশিও, একটা কোম্পানি তার সব ধরনের রিসোর্স ব্যবহার করে সে কি পরিমাণ প্রফিট গেইন করতে পারে। তোমরা এখানে টাইপস অফ প্রফিটাবিলিটি রেশিও, এই টাইপসটা একটু দ্রুত খাতায় লেখো, শুধু স্ক্রিনশট নিয়ে রাখলেই হবে না, একটু দ্রুত খাতায় লেখো এটা। কেমন হোয়াট আর দ্য জি টাইপস স্যার অফ প্রফিটাবিলিটি রেশিও, ওকে লিখে ফেলো। So what are the types of profitability ratio? Please write down this. ভাই স্যার দেখো বলা হচ্ছে প্রফিটাবিলিটি রেশিও is used to evaluate the company's ability. Ability what? Ability to generate income as compared to স্যার its লেখা শেষ হয়নি expense স্যার। and other costs. স্যার একটা মিনিট পর স্যার, লেখা শেষ হয় নাই। হ্যাঁ তোমরা লেখো আর শুনে যাও। Okay? স্যার, দুইটা কেমনে করব স্যার? Profitability ratio is used to evaluate the company's ability to generate income as compared to its expenses and other costs associated with the generation of income during a particular period. Basically, this ratio represents the final result of the company. অর্থাৎ একটা কোম্পানি তার খরচের তুলনায় কি পরিমাণে, কত বেশি পরিমাণে সে ইনকাম জেনারেট করতে পারে নির্দিষ্ট একটা সময়ের ভিতরে, ফর এক্সাম্পল পার্টিকুলার এ ইয়ার, এই জিনিসটাকে বলা হয় প্রফিটাবিলিটি রেশিও। We can measure the profitability ratio by applying the following. For example, profit margin, return on equity, earnings per share, dividend per share, price earnings ratio, return on capital employed, return on assets, then gross profit, net profit. Okay, so these are the basic types of profitability ratio. আমরা অঙ্ক করার মাধ্যমে তো এগুলো আরো ভালোভাবে দেখবো ইনশাআল্লাহ। স্যার লেখা শেষ। গুড, ভেরি গুড। সো এবার আমরা একটা একটা করে একটু যাব, কেমন? Yes, sir. Look here, first on profit margin ratio. Profit margin ratio. Come on, look at this example, profit margin. So সেখানে প্রফিট মার্জিনের ভিতরে আমাদেরকে কি বলা হচ্ছে? Profit margin is the comparison between net income and total sales. Clear? Net income এবং total sales এর যে কম্পারিজন সেটা কি বলা হয়? প্রফিট মার্জিন। অর্থাৎ 1 টাকা নেট ইনকামের জন্য তোমাকে কত টাকা সেল করতে হবে। So look at this formula, so simple. Profitability ratio equal to net income divided by sales. তোমরা ফর্মুলাটা আগে একটু খাতায় লেখো, ফর্মুলাটা খাতায় লিখে কেমন তারপরে ভ্যালুটা বসিয়ে অঙ্কটা করে ফেলো। So look, this is the formula. কেমন এই ফর্মুলাটা খাতায় লিখে জাস্ট ভ্যালুটা বসিয়ে দাও, এই एग्जांपल থেকে ভ্যালুটা বসিয়ে দাও। Only 1 minute. Calculate profit margin ratio if net income is BDT 253.6 and sales is BDT 7036. Okay? Yes, So, sir. what is profit margin ratio? Profit margin ratio is designed to measure a company's profitability by calculating a company's net income and then comparing it to its net sales. That means how much sales you need to generate 1 taka as net income. So, what is the result?
Sir, 3.60. স্যার 3.60 স্যার 3.60%। 100 দিয়ে গুণ করছো না? It is a percent. তো 100 দিয়ে যখন আমরা গুণ করব তখন কি হবে? এটা পার্সেন্ট হয়ে যাবে, কেমন? Yes, sir. তখন শূন্যটা এটা উঠে পার্সেন্ট হয়ে যাবে। তো লোক আমরা রেজাল্টটা পাচ্ছি 3.6%। Yes, sir. অর্থাৎ তুমি যদি 100 টাকা সেল করো, 100 টাকা সেল করলে তোমার প্রফিট থাকে মাত্র 3.6%, কেমন? সো প্রফিট মার্জিন রেশিও ইজ পুয়ার হিয়ার। এখানে আমরা দেখতেছি যে এই পার্সেন্টেজটা অত বেশি না। 100 টাকা সেল করলে তার নেট ইনকাম থাকতেছে মাত্র 3.6। এটা আরো যত বেশি ভালো হবে কি এই কোম্পানির জন্য তত ভালো, অর্থাৎ কি কোম্পানির হাতে তত বেশি পরিমাণে টাকা থাকবে। তাহলে এই রেশিওটা বের করে আমরা কোম্পানিকে পরামর্শ দিতে পারি যে তুমি তোমার কস্ট কন্ট্রোল করো এবং সেলসটা আরো বেশি ইনক্রিজ করো, দেন ইউ ক্যান জেনারেট মোর নেট ইনকাম। যে তোমার এই মুহূর্তে নেট ইনকামের পরিমাণটা যথেষ্ট কম, ইন ফিউচারে তোমাকে এই নেট ইনকামটা আরো বাড়াতে হবে। ঠিক আছে তো? Yes, sir. ওকে, হাবিব এবার ভাই তোমরা একটু আপনার দেখো মিউট করেন যে আপনার এইটা বিইপি, কথা স্পষ্ট বোঝা যায় না স্যার ব্রেক ইভেন পয়েন্ট, কেমন? ব্রেক ইভেন পয়েন্ট সেলস, বিইপি। তোমরা ফর্মুলাটা একটু লেখো, ইবিআইটি ডিভাইডেড বাই টোটাল সেলস। আমি একটা অঙ্ক এখানে করে দিচ্ছি, যেহেতু সময় কম আমরা সরাসরি অঙ্কটা একটু দেখতেছি। স্যার, আপনি কি স্যার এটার মধ্যে উত্তর দিয়ে দিচ্ছেন? হ্যাঁ, দিয়ে হ্যাঁ দিস। হ্যাঁ, তোমার জন্য আমি উত্তর দিয়ে দিছি, বুঝছো? আমি তো তোমার আজকে মোবাইলে পারতেছি স্যার। স্ক্রিন কাজ করে না বললা না? তা আপনি পারতেছি, আমি সব পারি স্যার। হ্যাঁ, আমিও তো জানি তুমি পারো, কিন্তু তুমি যে Thank you, মাঝে sir. মাঝে বলো স্যার আমি দেখি না, আমার স্ক্রিন কাজ করতেছে না। স্যার, ওইটা মাঝে স্যার মাঝে না হচ্ছে করে দয়ার স্যার। সাগর, বুঝছো? স্যার জি স্যার, দয়ার থ্যাংক ইউ সাগর, স্যার। এই জন্য দিয়ে দিছে। থ্যাংক ইউ, থ্যাংকস আ লট স্যার। শুধু থ্যাংকস না স্যার, শুধু থ্যাংকস আ লট। জি স্যার, হইছে। সো এখানে দেখো আরো দুটো রেশিও আমি দিয়ে দিছি, এটা তোমরা একটু লেখো। ROA, রিটার্ন অন অ্যাসেট এন্ড রিটার্ন অন ইকুইটি। Return on asset and return on equity. Return on asset is the comparison between net income and total asset. Okay, that means how much net income can generate by a corporation by using its total asset. Okay, and then return on equity, how much net income can be generated by a corporation by using common equity. So ROA and ROE শুধু এই দুইটা জিনিসই লিখবা। আমি একটু টিক চিহ্ন দিয়ে দেই, তাহলে সেই দুইটাই তোমরা লিখতে পারবো, অন্য কোনোটা না। দেখেছো? জি স্যার। জি, স্যার। ওয়েল, তাহলে দেখো যে আমরা রিটার্ন অন অ্যাসেট, রিটার্ন অন ইকুইটি আমরা ক্যালকুলেট করা শিখলাম। খুবই সহজ, দেখো জাস্ট নেট ইনকাম ডিভাইডেড বাই টোটাল অ্যাসেট টোটাল অ্যাসেট, এন্ড ROE নেট ইনকাম ডিভাইডেড বাই কমন কমন ইকুইটি। কেমন? কমন ইকুইটি। Yes, sir. তোমরা এই টপিকের শুরুতেই কিন্তু ইপিএস, আর্নিংস পার শেয়ার, এবং ডিপিএস, ডিভিডেন্ড পার শেয়ার ক্যালকুলেট করা শিখছো, মনে আছে তো? জি স্যার। গুড, ভেরি গুড। তাহলে আমরা আরেকটু সামনের দিকে যাই। স্যার, এত বড় স্যার? এই বড় কই, এই ছোট ছোট অঙ্ক এগুলি কি ইসেরা পারে না? ছোট বাচ্চারা পারে না? না না স্যার, স্যার, অঙ্ক তো সহজ স্যার, কিন্তু স্যার স্যার পারা তো সহজ, কিন্তু ফর্মুলা মুখস্থ রাখা স্যার অনেক কঠিন। স্যার অঙ্ক তো সহজ না, স্যার, অঙ্ক তো স্যার। ছোট বাচ্চা পারবো। আচ্ছা, মার্কেট ভ্যালু রেশিওতে আমরা একটু আসছি এখন, কেমন? আমাদের ফাইনাল ক্যাটাগরি অফ রেশিও, দ্যাট ইজ মার্কেট ভ্যালু রেশিও। এর ভিতরে শুধু প্রথম ফর্মুলাটা দেখো, প্রাইস আর্নিংস রেশিও ইকুয়াল টু প্রাইস পার শেয়ার ডিভাইডেড বাই ইপিএস। ফর্মুলাটা লেখো, প্রাইস পার শেয়ার ডিভাইডেড বাই ইপিএস।
এর মানে হচ্ছে তুমি যদি একটা শেয়ারের এগেইনস্টে 1 টাকা আর্ন করতে চাও, তাহলে মার্কেটে তোমাকে কত টাকা ইনভেস্ট করতে হবে? প্রাইস পার শেয়ার, দ্যাট মিন্স মার্কেট প্রাইস অফ এ শেয়ার, মার্কেট প্রাইস অফ এ শেয়ার অফ এ পার্টিকুলার কোম্পানি। সো আমরা একটা অঙ্কের মাধ্যমে এটা দেখতে পারি। দেখো, এই কোম্পানির প্রাইসটা দেওয়া আছে 12.17 এবং ইপিএস দেওয়া আছে 1.01। ইপিএস The মানে কি result স্যার? is 12 times, কেমন? The result is 12 times। দেখো স্লাইডে আমি দিয়ে দিছি রেজাল্টটা। প্রাইস দেওয়া আছে 12.17 and EPS is 1.01, so 12.17 divided by 1.01 equal to 12 times. That means if you want to earn taka 1 EPS, you must have to invest 12 টাকা in the market. তুমি যদি এই কোম্পানি থেকে 1 টাকা আর্ন করতে চাও, তাহলে এই কোম্পানির শেয়ার কমপক্ষে 12 টাকার শেয়ার তোমাকে কিনতে হবে। ক্লিয়ার তো? জি স্যার। জি আমরা ইপিএস এর অঙ্কটা আপাতত করতেছি না, কারণ তোমরা ইপিএস ক্যালকুলেশন জানো। ঠিক আছে? ওয়েল, সো এই কোর্সে আমরা অনেকগুলো রেশিও ক্যালকুলেট করা শিখলাম। আমরা এবার এখান থেকে অল্প কয়েকটা জিনিস একটু দেখার চেষ্টা করি। এটা কিছু হইলো স্যার? সেটা হচ্ছে যে দ্য ইউজার্স অফ রেশিও অ্যানালাইসিস, থিওরি গুলো মনে রাখবা ভালো করে, এগুলো ভাইভাতে থাকে। সো হু আর দ্য ইউজার্স অফ রেশিও, শুধু একটু শুনে যাও, আমি বলি একটু শুনে যাও। দেখো, গভর্নমেন্টস এন্ড দেয়ার এজেন্সিস, কোন একটা কর্পোরেশন, সেই কর্পোরেশনের পারফরম্যান্সটা কিরকম আছে না আছে, কেমন, তারা ঠিক মতন সরকারকে ট্যাক্স এন্ড আদার ডিউটিস সেগুলো দিচ্ছে কিনা, সেটা দেখার জন্য সরকার অনেক সময় এই রেশিওগুলো, সরকার বলতে সরকারের বিভিন্ন সংস্থা তারা ব্যবহার করে, লোকাল কমিউনিটি অথবা লোকাল গভর্নমেন্ট যারা আছে তারা ব্যবহার করে, যারা ফিনান্সিয়াল অ্যানালিস্ট আছে কোম্পানির পারফরম্যান্স নিয়ে কাজ করে তারা এই রেশিওটা ব্যবহার করে। এনভায়রনমেন্টাল গ্রুপ নামে পরিবেশবাদী কিছু লোকজন আছে যারা দেখে যে এই কোম্পানি যেই টাকাগুলো খরচ করলো তার ভিতরে কোন একটা অংশ পরিবেশের জন্য তারা খরচ করলো কিনা। রিসার্চার যারা আছে গবেষক, কেমন, তারা এই জিনিসগুলো ব্যবহার করে। 6 নাম্বার দেখো তো তোমরা এদেরকে চিনো কিনা? জি স্যার। তারা কারা স্যার? হ্যাঁ, এইটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, বুঝছো? এরা আসলে কারা? স্টুডেন্ট। এটা দেখো, এই যে স্টুডেন্ট প্লাস টিচার, এই দুইটা জাতীয় এই রেশিওটা ব্যবহার করে, যেমন আমরা এখন ব্যবহার করতেছি, তাই না? জি স্যার। আমরা ব্যবহার করতেছি কেন? কারণ আমরা কি লার্নার, এবং আমরা এই যে 6 নাম্বার যারা আছে, এই 6 নাম্বার থেকে দেখো উপরের 5টা গ্রুপ হয়ে যাবে এক সময় ভবিষ্যতে। তোমাদের ভিতর থেকে কেউ সরকারে যাবে, কেউ লোকাল গভর্নমেন্টের ভিতরে, মনে করো যে তোমরা চেয়ারম্যান, মেম্বার, কমিশনার, আরো কত কিছু হতে পারবা, কেমন, পরিবেশবাদী হতে পারবা, গবেষক হতে পারবা। ইভেন 6 নাম্বারের পরে যেগুলো আসবে সেইগুলো এই 6 নাম্বারের লোকজনই হতে পারো। তোমার টাকা পয়সা থাকলে তুমি ইনভেস্ট করতে পারবা না? পারবা। তুমি মানুষকে টাকা ধার দিতে পারবা, কোম্পানিকে ধার দিতে পারবা। তাহলে কোম্পানি সেই ধার করা টাকা পরিশোধ করতে পারবে কিনা তুমি সেই জিনিসটা খুঁজে বের করতে পারবা এই রেশিওর মাধ্যমে। দেখো, আমরা ডেট রেশিও বের করছি, আমরা টাই রেশিও বের করছি, মনে আছে তো? জি স্যার। ঠিক না? এরপরে আমরা কারেন্ট রেশিও বের করছি, কুইক রেশিও বের করছি। এগুলো বের করে একটা কোম্পানির ফিনান্সিয়াল সলভেন্সি বোঝা যায়। তাহলে তুমি যদি টাকা ধার দিতে চাও, তুমি তো দেওয়ার আগে বুঝবা যে এই মানুষটা তোমাকে টাকা পরিশোধ করবে কিনা। তুমি যদি কোনো একটা কোম্পানি ম্যানেজার হও, তোমার নিজেরই তো দরকার যে কোম্পানি ভালো দিক খারাপ দিক খুঁজে বের করা। এমপ্লয়ি যারা আছে তাদের ইন্টারেস্টও এটা দেখা দরকার যে আমি এখানে চাকরি করতেছি, এই কোম্পানির ফিনান্সিয়াল পজিশনটা ভবিষ্যতে কিরকম হবে, কেমন। সাপ্লায়ার্স এন্ড আদার ট্রেড ক্রেডিটরস, যারা বাকিতে দিবে সেই লোকগুলো কি করবে এটা চেক করে দেখবে। তাহলে দেখো 6 নাম্বার যারা আছে বাকি 10টা ক্যাটাগরিতে তারা একসময় কি চলে যাবে, কেমন। সো দে আর দ্য ইউজার্স অফ দ্য রেশিও অ্যানালাইসিস। ওয়েল, এরপরে কিছু প্রবলেম থাকবে এই রেশিও অ্যানালাইসিসে। আমি একটু মুখে বলে দিই যে আমরা যখন রেশিওগুলো নিয়ে অ্যানালাইসিস করি, দেখো যে কোম্পানি আমাদেরকে যেই ডাটাটা দেয় শুধুমাত্র সেই ডাটাটার উপরে আমাদেরকে বিশ্বাস রাখতে হয়। সো কোম্পানি যদি এখানে আমাদেরকে কোনো ধরনের ফেক ডাটা দেয় কিংবা ভুল ডাটা দেয়, এই ভুল ডাটা দেওয়ার ফলে আমাদের রেজাল্টগুলো ভুল আসতে পারে। So we always depends on the data presented by the corporation whether it is accurate or wrong. কিছু কিছু সময় দেখা যাবে যে এভারেজ নিয়ে আমাদের কাজ করতে হয়। মনে করো একটা কোম্পানি পুরো 1 বছরের সেলস নিয়ে আমরা কাজ করলাম, দেখা গেল বছরের 11টা মাস সে কোনো সেলস করেই নাই,
12 মাস ডিসেম্বর মাসে এসে সে বিশাল পরিমাণে একটা সেলস করছে এবং সেইটা দিয়ে আমরা কি করলাম কোম্পানির পারফরমেন্স ইভালুয়েট করলাম। বিষয়টা হচ্ছে যে এই জিনিসটা দিয়ে একটা কোম্পানির ভালো অবস্থা বুঝায় না, যে সে বাকি 11টা মাস সে ইনঅ্যাক্টিভ ছিল। কেমন? এই সমস্যাগুলো আমাদের করে। সিজনাল ফ্যাক্টরস, কিছু কিছু কোম্পানির ক্ষেত্রে দেখা যায়, যেমন এই যে করোনার সময় দেখো অনেকগুলো কোম্পানির অবস্থা খারাপ, আবার বেশ কিছু কোম্পানির অবস্থা খুব ভালো। আবার যখন করোনা চলে যাবে তখন দেখা গেল যে করোনার সময় যারা ভালো করছে অন্য সময় তারা খারাপ করবে। এখন এই করোনার সময় যারা ভালো করছে এই মুহূর্তে তাদের ডাটা নিয়ে যদি আমরা পারফরমেন্স ইভালুয়েট করি, ওর পারফরমেন্সটা খুব ভালো দেখাবে, অন্য কোম্পানির পারফরমেন্সটা খারাপ দেখাবে। এটাকে বলা হয় সিজনাল ইফেক্ট। কেমন? এই সমস্যাগুলো আমাদের তৈরি করে। এরপরে রেশিও গুলো দিয়ে নরমালি ভবিষ্যৎটা অত বেশি প্রেডিক্ট করা যায় না, কিন্তু এর ভালো দিকগুলো আমরা দেখছি যে যথেষ্ট পরিমাণে ভালো দিক এই রেশিও আছে। তাহলে তোমরা এরকম জিনিসগুলো যে যত বেশি পড়বা, আমি আশা করতে পারি যে তোমরা ইনশাল্লাহ এই কোর্সে এবং এই টপিকে তোমরা তত ভালো করতে পারবে। এটা তোমাদের পক্ষে সম্ভব। So in short, this is our today's topic, financial statement and ratio analysis. কেমন? এটা ছিল আমাদের আজকে কি বলে যে মিড টার্মের আগে এটাই ছিল আমাদের সর্বশেষ টপিক। তো আমরা এখন একটু রিভিউ করব যে পুরো পরীক্ষার জন্য আমরা কি কি ধরনের প্রিপারেশন নিব। তোমরা যে কষ্ট করে বৃষ্টির ভিতরে অংশ নিচ্ছ আজকের ক্লাসে, কেমন? এই জন্য আমি তোমাদেরকে স্পেশাল থ্যাঙ্কস জানাচ্ছি আমার পক্ষ থেকে।